টাকা ঢুকিয়ে দে, আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকা ঢুকিয়ে দে, নয়তো গুলি করে দে। তুই তো দাদা আছিস বড় সুখে, গরিবগুলা টাকা না পেয়ে মরছে ধুকে ধুকে। শুভেন্দু দাদা তোর পায়ে পড়ি, হয় অ্যাকাউন্টে টাকা দে, না হলে গুলি করে মেরে দে। অর্থাৎ মানুষ এখন প্রতিবাদ দেখাতে শুরু করেছেন। অন্নপূর্ণা যোজনাকে নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন রকম কোয়েশ্চেন রয়েছে, আর একাধিক ব্যক্তি আমাকে আমার ভিডিওর মধ্যে জিজ্ঞেস করছেন যে দিদি অন্নপূর্ণাকে নিয়ে আপডেট দিন। জিজ্ঞেস করবেন নাই বা কেন, গভর্নমেন্টের স্কিম কি চলছে, কি ব্যাপার, এত কনফিউশন রয়েছে। মানুষ জানতে চায় যে ভাই ক্রাইটেরিয়াটা কি, কে পাবে কে পাবে না, কোন মহিলা পাওয়ার ক্রাইটেরিয়াতে পড়বে, সেটা যদি গভর্নমেন্ট একটু ক্লিয়ারলি বলে দেয় তাহলে সুবিধা হয়। সরকার বলছে, কিন্তু আমার মনে হয় বললেও সেটা গুছিয়ে না বলার জন্য এত প্রবলেম হচ্ছে। আমি আশা করব যে আজকের ভিডিওতে একটু ডিটেলসে আমি অন্নপূর্ণা যোজনাকে নিয়ে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরবো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি জানাই যে আমার ভিডিওতে আমি প্রায় 98% কমেন্ট এরকম পাচ্ছি যে দিদি অন্নপূর্ণা যোজনার টাকা আমি কবে পাবো। 2% মহিলা বলছেন যে চাকরি রিক্রুটমেন্ট কবে হবে, বা 30% উমেন রিজার্ভেশনের কথা যেটা বলা হচ্ছিল চাকরি ক্ষেত্রে, সেটা ইমপ্লিমেন্ট কবে হবে, বা সেটার কোনো গ্যাজেট আসছে রিলিজ হচ্ছে কিনা, নোটিফিকেশন জারি হচ্ছে কিনা, বিভিন্ন ইনকোয়ারিজ রয়েছে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে দেখুন গভর্নমেন্টের একটা পলিসি আর মানুষকে কিভাবে ভাতার ওপর এতটা ডিপেন্ডেন্ট করে দিল যে তারা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছে যে মমতা ব্যানার্জি ঠিকই তো ছিলেন, 1,500 তো দিতেন, কেন আমি ফালতু এই ঝামেলাতে পড়লাম। অর্থাৎ যত করাপশন রয়েছে সেই করাপশন সাইডে ইম্পর্টেন্ট হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার আর অন্নপূর্ণা যোজনা। হসপিটালের বেডে বেড়াল শুয়ে থাকতে পারে, অপরিচ্ছন্ন থাকতে পারে, বমি থাকতে পারে, তার পাশে পেশেন্ট পড়ে থাকতে পারে, পুলিশ থানাগুলো দিনের পর দিন বড়লোক হয়ে যেতে পারে, চোখের সামনে ট্রাক থেকে বা লরি থেকে ওভারলোডের জন্য টাকা নিতে পারেন, রাস্তাঘাট ভাঙা থাকতে পারে, ঠিক আছে না, 1,500 টাকা তো ঢুকতো। তো এই যে কম্প্রোমাইজ জায়গাটা মানুষের 1,500 মধ্যে হয়ে যাচ্ছে, এটা খুব দুঃখজনক ব্যাপার। আর এটা কোথাও না কোথাও দায় কিন্তু সাধারণ মানুষ নয়, এটা একটা অভ্যাস তৈরি করে দেওয়া। আর এনারা পুরোপুরি একটা গভর্নমেন্ট পলিসি আর সিস্টেমের শিকার, যে এরমভাবে টাকা দিয়ে সমস্ত কিছু কম্প্রোমাইজ করা যায়। দেখুন যখন আমি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করব তখন সাধারণ মানুষের টুকটাক বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটাই বাস্তব। এইবার আমি চলে আসি সরকারের। সরকার তো বলেছিল পরিবর্তনের আগে, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে অন্নপূর্ণা যোজনা একটা বড় ফ্যাক্টর ছিল সরকার পরিবর্তনের। 1,500-এর জায়গায় মহিলাদেরকে 3,000 টাকা দেওয়া হবে, আর হবেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন সরকার পরিবর্তন হলো, আমি কোথাও না কোথাও মনে করি সরকারের অন্যান্য গভর্নমেন্ট স্কিমের দিকে ফোকাস করা পরে হলেও চলতো, একটু ডিলে হলেও চলতো। প্রথমেই যদি সামনের এই যে 3 মাস কেটে গেল, এই 3 মাস যদি মানে একদম 100% টাইম দিয়ে অন্নপূর্ণা যোজনার পুরো ডিটেলস, ক্রাইটেরিয়া, কে পাবে না পাবে, কিভাবে পাবে, কি করে দেব, কি ভেরিফিকেশন, এটা যদি পুরো এই প্রথমটুকু টাইম দেওয়া হতো তাহলে এত কিন্তু কনফিউশন মানুষের মধ্যে আসতো না। এবার বলবেন সরকার ক্ল্যারিফাই করছে না, সরকার ক্ল্যারিফাই করেছে, আবারও করেছে যে আগস্ট মাসে যে টাকাটি ঢোকেনি সেটা 15 তারিখের পর রিলিজ করা হবে। সরকার বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে কি কি প্রবলেম রয়েছে। এক প্রবলেম হচ্ছে যে এটা একটা প্রবলেম, আমি পাইনি, পাশের ব্যক্তি পেয়েছে। আপনি জানেন যে আপনি যতটা যোগ্য পাশের ব্যক্তি না পেলেও চলতো। এমনকি অনেকে তো এরকম বলছেন যে আরে আশাকর্মীর পাওয়ার কথা ছিল না, সে তারাও পেয়েছে। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেনিফিশিয়ারি যারা এলিজেবল নয় তারাও পেয়েছে। এখান থেকে পরিষ্কার এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রবলেম হচ্ছে কেন? এই কারণেই হচ্ছে কারণ শুভেন্দু অধিকারী রিসেন্ট এনসিপিআইতে যারা জয়েন করেছেন না, তৃণমূল কংগ্রেসের এমপি, তাদের সাথে এই অন্নপূর্ণা যোজনাকে নিয়েই আলোচনা করেছেন। প্রথম দিকে নয়, শেষের দিকে। কি প্রবলেম হচ্ছে? তো লোয়ার মানে গ্রাউন্ড লেভেলের যে বিজেপি কর্মী তাদের সঙ্গে টিউনিং হচ্ছে না। কাদের হচ্ছে না? কারণ এখনও তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রয়েছে, তাদের সাথে টিউনিং হচ্ছে না। যার জন্য প্রবলেম হচ্ছে যে এক তো হচ্ছে প্রতিনিধি কম, আর সেকেন্ড হচ্ছে কিছু জায়গায় ইন্টেনশনালি তৃণমূল কংগ্রেসের লিডাররা যারা জেনে বুঝে তৃণমূলের লোকজনকে অন্নপূর্ণা যোজনার পরিষেবা দিলেও বাকিদের নাম ডিলেতে ফেলে দিয়েছে। তার জন্য অনেকেই এখন আপত্তি করছেন, অনেকেই বলছেন ভাই টাকা কই, টাকা কই। ফ্যাক্ট, সরকারের প্রথমেই যদি অন্নপূর্ণা যোজনাকে নিয়ে একটু বেশি ফোকাসফুল হতেন তাহলে আজকে এই সিচুয়েশন আসতো না। আমি তো নিজের চোখে দেখছি
যে ভোট চাওয়ার আগে বাড়িতে বাড়িতে ছোট্ট করে একটা চিরকুট নিয়ে গিয়ে ফিল আপ করানো হচ্ছিল। তাহলে সেটা কি ছিল? সেটা কি লোক দেখানি ছিল? তারপর কি করা হলো, বললো না বাড়িতে বাড়িতে গিয়ে এবার ফর্ম ফিল আপ করতে হবে। এসডিওর কাছে বিভিন্ন ফর্ম চলে এলো, বাড়িতে বাড়িতে গিয়ে ফিল আপ করো। এটাতে কি করা হলো, 12 পাতার ফর্ম দেওয়া হবে। এটা এসআইআর এর মতো ইন্ডিভিজুয়াল পার্সনের ডিটেলস না, একটা ফর্মে গোটা পরিবারের ডিটেলস রয়েছে। চলো ভাই, মানুষ সেটাও মেনে নিল, সেটাও ফিল আপ করে জমা দিল। নেক্সট কি বলা হলো, এইবার দুয়ারে দুয়ারে ক্যাম্প করা হবে। ক্যাম্পটা খুব তাড়াহুড়োর মধ্যে করা হলো, ফটাফট করে দেওয়া হলো এবং বলা হলো এইবার অন্নপূর্ণা পাবে। তারপর কি হলো, এবার অনলাইন পোর্টাল চলে এলো। তাহলে মনে হচ্ছে না যে সরকারের সিস্টেমেটিক একটু প্রবলেম হচ্ছে, একটু তাড়াহুড়ো হয়ে গেল, ঠিকঠাক অর্গানাইজড হলো না, মানুষ কনফিউজ হয়ে গেল। এইবার মানুষ বলতে লেগেছে যে ভাই, ধাপাড়িগিরি করার কি দরকার ছিল সরকারের? বললেই হতো দেবো না, এত নাটকের তো দরকার নেই। কারণ ঘাম ফেলে গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে একটা মানে বিভৎস ব্যাপার, এটা তো ফ্যাক্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। এইবার চলে আসি আমি যে অন্নপূর্ণা যোজনাতে কি আপডেট রয়েছে। আপডেট এটা রয়েছে যে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের বেশ কিছু ডিটেলসে ভুল রয়েছে। কিছু ফেক, যাদের বাড়িতে গভর্নমেন্ট চাকরি রয়েছে তারাও অন্নপূর্ণা যোজনার পরিষেবা লাভ করছেন। যখন আপনারা প্রতিবাদ করতে শুরু করলেন তখন সরকার দেখলেন যে এনাদের প্রতিবাদ ভুল নয়, সত্যি করেই কিছু মানে যারা ইলিগাল, যাদের পাওয়া উচিত নয়, যারা এলিজেবল নয়, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, যাদেরকে না দিলেও চলবে। তাহলে তাদেরকে না দিয়ে বাকিদেরকে দেওয়া উচিত। যেমন আমি একদম লাইভ এক্সাম্পল বলি, আমার মায়ের সাথে কাজে সহযোগিতা করেন যিনি আমাদের বাড়িতে রয়েছেন, উনি 100% এলিজেবল ক্যান্ডিডেট। মানে ওনার তো বছরে 12 লাখ তো, মানে 1 লাখ তো, 12 লাখ তো দূর কি, 1 লাখও হবে না, 50,000 হয়তো কামাই হবে না, মানে এতটা গরিব। তো উনি এলিজেবল, ওনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কারণ ওনার কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। এটাই হচ্ছে প্রবলেম এবং গন্ডগোল করা হয়েছে, এটা আমি চোখের সামনে দেখছি, এটা হচ্ছে প্রবলেম। এবার সরকার কি করছে, সরকার বিডিওকে ফুল দায়িত্ব দেওয়া হয়েছে যে ডিটেলস ভেরিফিকেশন প্রসেস করো। এটা শুরু থেকেই যদি ফোকাস করা হতো তাহলে আজ পুরো ইমেজ ক্লিয়ার থাকতো। এবার চলছে ডিটেলস ভেরিফিকেশন প্রসেস, যার মধ্যে একাধিক গন্ডগোল ধরা পড়ছে। বিডিও নিজের দায়িত্বে পুরো ভেরিফিকেশন করছেন এবং আশ্বাস দেওয়া হয়েছে যে 15 আগস্টের পর প্রত্যেকে টাকা পাবে। সরকার কনফিউশন কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও করেছে। একবার অন্নপূর্ণার মাধ্যমে বলা হলো যে চলো 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 স্ট্যাটাস চেক করতে পারবে, 24 ঘন্টার মধ্যে হঠাৎ করে উড়ে গেল, মানুষ আবার হলচল করতে লাগলো। 24 ঘন্টা পর আবার একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেল, কিন্তু সেখানে স্ট্যাটাস রিপোর্ট চেক করা যাচ্ছে না, কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা যাচ্ছে। তার মানে ক্রাইটেরিয়াতে ভুল হচ্ছে না, প্রসেস তো ভুল যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক মেনটেন করে হয়নি বলেই এত গন্ডগোল লাগছে। সরকার এখন বলেছেন যে 15 তারিখের পর প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনা পাবেন। এবার আমাদের 15 আগস্ট পর্যন্ত ওয়েট করা ছাড়া অপশন নেই, আমরা ওয়েট করব এবং তারপর দেখব যে আবারও কিছু সরকারের ভুল হলো নাকি স্মুথলি প্রত্যেকেই টাকা পাচ্ছে কি পাচ্ছে না। এখন কোয়েশ্চেন এটা যে দিদি কারা কারা অন্নপূর্ণা যোজনা পাবে না, কারা কারা পাবে না, এই কনফিউশনটা দূর করে দিই, তাহলে বুঝে যাবেন যে কারা কারা এলিজিবল। নিজের বাড়িতে বসে বুঝে নিন যে আপনি পাবেন কি পাবেন না, ফালতু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। বলি এবার শুনুন, স্থায়ী সরকারি চাকরিজীবী অন্নপূর্ণা যোজনা পাবেন না। স্থায়ীভাবে আপনি যদি সরকারি চাকরি করে থাকেন আপনি পাবেন না। সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও, অর্থাৎ সরকারের সাথে যদি আপনি অলরেডি যুক্ত থাকেন, আপনি যদি সরকারি মাইনে পান, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন না। পেনশনভোগী যারা পেনশন পাচ্ছেন, আমি এটা মহিলাদের উদ্দেশ্যে বলছি, নিজের বরকে নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই। পেনশনভোগী যারা, তারা অন্নপূর্ণা যোজনা পাবেন না। আয়কর দাতা, আবারও বলছি মহিলারা যারা সরকারকে ট্যাক্স দিচ্ছেন, হ্যাঁ, তার মানে আপনি বলবেন যে আমার তো ভাই 5,000 টাকা ইনকাম, না আপনি ট্যাক্স দিচ্ছেন না। বছরে যাদের 12 লক্ষ টাকা ইনকাম, বছরে মানে মিনিমাম মাসে যদি 1 লক্ষ টাকা ইনকাম হয় তাহলে তারা ট্যাক্স দেয় না। 1,01,000 টাকা হয়ে গেলে ট্যাক্স দেয়। বিষয়টা এরকম, মানে 1 লক্ষর ওপর যদি আপনি স্ল্যাব যায় তাহলেই আপনি সরকারকে ট্যাক্স দেবেন। তো 1 লক্ষের ওপর যাদের ইনকাম, বেসরকারিভাবেই বলছি, 1 লক্ষের ওপর যাদের ইনকাম তারা অন্নপূর্ণা যোজনা পাবেন না। 1 লক্ষর নিচে 5,000 থেকে 1 লক্ষ রেঞ্জ যারা
সরকারকে ট্যাক্স দিচ্ছেন না তারা কিন্তু পাবেন। 25 মানে বয়স বলছি এবার, 25 বছরের নিচে 60 বছরের ঊর্ধ্বে অন্নপূর্ণা যোজনা পাবেন না। SIR 2026-এ যেটা হলো, সেখানে যদি যাচাইয়ে মৃত পাওয়া গিয়ে থাকে, কাউকে স্থানান্তরিত পাওয়া গিয়ে থাকে, ধরুন চেঞ্জ করে নিয়ে চলে গেছে, বা ভোটার তালিকায় যদি নাম বাদ পড়ে গিয়ে থাকে, তাদের ম্যাটার যদি এখন কোর্টে থেকে থাকে, তাহলে তারা অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন না। এবার আমি আপনাদেরকে একটুখানি সুপ্রিম কোর্টের একটি ঘটনা শোনাই, মানে এটা জানা আপনাদের জন্য অত্যন্ত দরকার। সুপ্রিম কোর্ট প্রথম মন্তব্য করেছিল যে স্টুডেন্টরা বা যুবারা হচ্ছে ককরোচ, আজ সেই এক মন্তব্য সুপ্রিম কোর্টের করা আর সরকার পর্যন্ত হিলে গেল সেই ককরোচের জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল, সেরকমই কিছু কিছু বিষয় সুপ্রিম কোর্ট বলে আর ভুগতে হয় কিন্তু সরকারকে, সিস্টেমকে, সাধারণ মানুষকে। কেন বলছি আমি এই কথা? আপনারা জানেন অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়, তাকে রেহাই দিল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যন্ত দেয়নি, তাকে গ্রেপ্তারি থেকে সুরক্ষা দিল সুপ্রিম কোর্ট। এই সেই সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট প্রথম ককরোচ শব্দের ব্যবহার করে পুরো সরকারকে হিলিয়ে রেখে দিয়েছিল, কারণ বলেছিল সুপ্রিম কোর্ট ঠেকা নিতে হয়েছে সরকারকে। সেমভাবে এইবার সুপ্রিম কোর্ট বলেছে যে সুমিত রায়কে ইমিডিয়েট বেসিসে কোনো গ্রেপ্তারি করার প্রয়োজন নেই। কে এই সুমিত রায়? প্রথমেই আমি ক্লিয়ার করে দেবো যে অভিষেক ব্যানার্জির এক আত্মসহায়ক বিনয় মিশ্র, সে কিন্তু ভানুয়াটুতে চলে গেছে। এই সুমিত রায়, যার খোঁজ কিন্তু আমাদের বেঙ্গল পুলিশ অনেক চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ পুলিশ বলতে পারেন পাঞ্জাবে পড়ে রয়েছে সুমিত রায়কে ধরার জন্য। কেন? কারণ তাদের কাছে ইনপুট রয়েছে যে এই সুমিত রায়, অভিষেক ব্যানার্জি আত্মসহায়ক, সে বিদেশ পালিয়ে যাবার চিন্তা ভাবনা করছে। কি করেছে? মারাত্মক কাজ করেছে। শালবনীতে জমি জালিয়াতি। কি জমি জালিয়াতি? সরকারি জমি বিক্রি করে দিয়েছে ভুয়ো নথি বানিয়ে, মানে ফুল অ্যাডভান্টেজ নিয়েছে সরকারে থাকার, এবং অভিষেক ব্যানার্জির, মমতা ব্যানার্জির চোখে বলতে পারেন ধুলো দিয়ে হোক বা না দিয়ে হোক, যা করেই হোক, উনি কিন্তু সরকারি জমি বিক্রি করে দিয়েছেন। এটা মারাত্মক অপরাধ। এবার এখান থেকে ভালো করে বুঝতে হবে যে আমরা কি দেখি জানেন তো, ক্রিমিনালদের না ক্রিমিনাল ইন্টেনশন রয়েছে কিনা দেখি। মানে এক ভাষায় বলতে পারি যে একটা ক্রাইম হয় যে আপনি মার্ডার করলেন, আর একটা ক্রাইম হয় যে আপনি নিজেকে বাঁচাতে মার্ডার করলেন, তাহলে সেটা কিন্তু মার্ডার না, সেটা আপনি আত্মরক্ষার জন্য করেছেন। তাহলে এখানে কি দেখছি? এখানে আমি আপনাদের অ্যাক্টার্স রিয়ে দেখছি, মানে ইন্টেনশন দেখছি, যে আপনার ইন্টেনশন কী ছিল, অ্যাকচুয়ালি মার্ডার করা ছিল নাকি নিজেকে বাঁচাতে মার্ডার করে ফেলেছেন। যেখানে সুমিত রায়ের ইন্টেনশন আমি পরিষ্কার বুঝতে পারছি যে পাঞ্জাবে ঘুরছে ও বিদেশ পালিয়ে যাওয়ার জন্য, বারবার পশ্চিমবঙ্গ পুলিশ বলছে। এমন কি আমি অবাক হয়ে গেলাম যে মেদিনীপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট থেকে গ্রেপ্তারির পরোয়ানা নিয়ে ঘুরছে পশ্চিমবঙ্গ পুলিশ, যে ওকে গ্রেপ্তার করতেই হবে, না হলে ও পালিয়ে যাবে, ওকে প্রয়োজন। এতটা জানার পর তার মানে ওর ইন্টেনশনই বুঝছি ক্রিমিনাল, ও পালিয়ে যেতে পারে, ও ভেগে যাওয়ার প্ল্যানিং করছে। সেইখানে সুপ্রিম কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা থেকে রিলিফ দিল। এটা ঠিক না ভুল আপনারা বিচার করুন। আমি কিন্তু দেখছি সুমিত রায় শুধু নয়, অভিষেক ব্যানার্জিও কিন্তু বারবার বিদেশ যাব ট্রিটমেন্টের জন্য এই করছেন। এখন তো মদন মিত্র পর্যন্ত বিস্ফোরক হয়ে গেছেন। মদন মিত্র বলছেন যে অভিষেক ব্যানার্জি নাকি বলেছেন যে বলে দিতে আমি যদি বিদেশ চলে যাই আর আমাকে যেন ডিস্টার্ব না করা হয়, আমি কিন্তু বিদেশ চলে যাব। তো এই যে সিচুয়েশনের মধ্যে সুপ্রিম কোর্ট সুমিত রায়কে একটা এক্সট্রা সাপোর্ট দিয়ে দিল, একটা মাথায় হাত রেখে দিল, তো চাপের ব্যাপার না? সেমভাবে আপনাদের মনে আছে সেই ভুয়ো ভিডিওর কথা, ওই যে প্রশান্ত বর্মন হঠাৎ করে আবির্ভাব হয়েছিল, গাড়ি ধরা পড়লো একজনকে ঠুকে দিয়েছিল বলে, সেই ব্যক্তিকে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার ছিল যে ওকে ধরতেই হবে, মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সুপ্রিম কোর্ট মনিটর পর্যন্ত করে না, জানেন তো? কতদিন মাথা লুকিয়ে ঢুকেছিল, খুঁজেই পায়নি সেই প্রশান্ত বর্মনকে। বর্তমানে আমি এখনও জানি না যে সেই ব্যক্তি অ্যারেস্টে আছে নাকি নেই। আমার তো মাঝে মধ্যে ডাউট হয় যে প্রশান্ত বর্মনের আবার ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত হাত নেই তো। মানে কত লম্বা হাত হলে এতদিন লুকিয়ে থাকা যায়, মাথা ঢাকা দিয়ে থাকা যায়, যেখানে আমি দেখছি যে ও চোর বা ও মানে ভুয়ো, যার এগেনস্টে মার্ডার কেসের চার্জ রয়েছে, একটা ব্যবসাদারকে মারার, সে মাথা ঢাকা দিয়ে এতদিন চলে গেল। তার মানে ওর হাত কত লম্বা, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত চলে যায়নি তো? মানে তারই সুপারিশও হয়তো ওকে ধরছে না পুলিশ, এরকম কিছু কি? তাহলে বিচার ব্যবস্থা যখন অ্যাকাউন্টেবিলিটি নেবে না, ককরোচ বলার পর অ্যাকাউন্টেবিলিটি বিচার ব্যবস্থা নেয়নি,
যখন ককরোচ নাম শুনে একটা ককরোচ জনতা পার্টি তৈরি হয়ে গেল, প্রোটেস্ট স্টার্ট হয়ে গেল, আমেরিকা থেকে অভিষেক ডিপকে চলে এলো, প্রোটেস্ট এত দূর গেল যে পার্লামেন্ট ঘেরাও করো, তখনও সুপ্রিম কোর্টের ঘুম ভাঙেনি যে আমারই সেই মন্তব্য ককরোচ বলা। তো এই দু পার্টিকে ডেকে কেন্দ্রকেও বলি এসো, স্টুডেন্টকেও বলি এসো, দিয়ে একটা মানে ঠিকঠাক সমঝোতা করে দিই, জরুরি আর্জি যেটা করে থাকে। কেমন করেনি আরজি কর মামলাতে, আপনাদের মনে পড়ছে না যে আরজি কর মামলা হাইকোর্টে চলছিল, হঠাৎ করে সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে হাইকোর্টের মামলা টেনে সুপ্রিম কোর্টে নিয়ে চলে গেল। হস্তক্ষেপ তো করেছিল, তাহলে এখনও চাইলে হস্তক্ষেপ করা যেত না? তা করবে না। এখন সুপ্রিম কোর্ট মুখ খুলছে, যখন সরকার সব সামলে নিয়েছে তখন সুপ্রিম কোর্ট কি বলছে? বলছে হ্যাঁ স্টুডেন্টের গায়ে হাত তোলা যাবে না। আরে যখন কোনো জাজমেন্ট কেন বলবো, যখন কোনো অর্ডার দেওয়া হচ্ছে, সেটা ইন্টারিম অর্ডারই হোক বা যাই হোক না কেন, তার যদি অ্যাকাউন্টেবিলিটি সুপ্রিম কোর্ট না নেয়, তাহলে এরকম দেওয়ার দরকার কি? এই যে সুমিত রায় যদি আজকে পালিয়ে যায়, তো সুপ্রিম কোর্ট লায়াবিলিটি নেবে? যদি বিদেশ চলে যায়, এই যে গ্রেফতারি হবে না এটা বলে দিলেন নেক্সট শুনানি পর্যন্ত, তার মাঝে যদিও কেটে পড়ে পালিয়ে যায়, তাহলে সুপ্রিম কোর্ট কি অ্যাকাউন্টেবিলিটি নেবে? তারপর তো সরকারকে ঘেরা হবে, এই পালিয়ে যাচ্ছে বিজয় মাল্যার মতো, এই ও নীরব মোদি পালিয়ে গেছে বিদেশ। এই তো হয়, এক জায়গায় বাঁশ খাচ্ছে তো আর এক জায়গায় গিয়ে প্রোটেকশন নিয়ে চলে আসছে। হাইকোর্টে যখন ফাঁসির অর্ডার দেওয়া হচ্ছে তো সুপ্রিম কোর্টে স্টে লাগিয়ে দিচ্ছে। তো এইভাবে তো চলতে পারে না, তাহলে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে পরিষ্কার ভাষায়। আমি এখানে দেখতে পাচ্ছি যে ভাবুন, যে বিদেশ যাওয়ার প্ল্যানিং করছে তাকে সুপ্রিম কোর্ট মাথায় ছায়া দিল যে না, তোমাকে কেউ অ্যারেস্ট করবে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো পুরো সিস্টেম চেঞ্জ হতে হবে, না হলে এগুলো চলতে থাকবে। দুর্নীতি করতেও কেউ ভয় পাবে না, চলতেই থাকবে। এখন আমার নতুন দেখছি কাস্ট সার্টিফিকেট নিয়ে ধরাধরি শুরু হয়েছে। রিসেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির দিক থেকে বড় স্টেপ নেওয়া হয়েছে। 19 জনের কাছাকাছিকে আইডেন্টিফাই করা হয়েছে যারা ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পিএইচডি, এলএলবি এই সমস্ত করছেন। এটা কিন্তু হচ্ছে আর আমার খুব ভালো লাগছে দেখে যে অ্যাটলিস্ট এবার ধরা চলছে, এবার ধরপকড় চলছে বলতে পারেন, যে এই সমস্ত দুর্নীতি করা যাবে না ভুয়োভাবে। জেনুইন তো জেনুইন, আদারওয়াইজ কেন কম্প্রোমাইজ করার আছে? তো এইভাবে শক্ত হাতে রাজ ধরা দরকার। আর কিছু জেনুইন ব্যক্তি রয়েছেন কলকাতা, মানে এই যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তার কর্তৃপক্ষ নিশ্চয়ই ডেফিনেটলি উনি শক্ত হাতে রাজ ধরেছেন, করাপ্টেড নয়, তাই তিনি অ্যাকশন নেওয়া স্টার্ট করে দিলেন, চিঠি লেখা শুরু করেছেন। তো ভালো লাগছে দেখে যে এইভাবেই অ্যাকশন হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে। আমাদের অবস্থান সব সময় থাকা উচিত, তবেই সিস্টেম চেঞ্জ হবে, আদারওয়াইজ এই সিস্টেম কেউ চেঞ্জ করতে পারবে না। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।